স্বর্ণ ডাইনিকে মনে পড়ছে? শুকনো কাঠির মতো চেহারা, একটু কুঁজো, মাথায় কাঁচা পাকা চুল, হাটে তরিতরকারি কিনে গ্রামের ঘরে ঘরে বেচে বেড়াত। চোখ দুটো ছিল নরুনে চেরা চোখের মতো ছোট্ট, দৃষ্টি তীক্ষ্ণই ছিল। কিন্তু ডাইনি শুনে মনে হতো সে চোখ যেন আমার ভিতরে ঢুকে আমার হৃৎপিণ্ডটা খুঁজে ফিরছে। স্বর্ণগ্রামে বড় কারোর ঘরে ঢুকতো না। আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেচেছিল। আমরা স্বর্ণপিসি বলতাম। বেচারি গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলেপাড়ার মোড়ে একখানি ঘর বেঁধে বাস করত। সে পথে যেতে আসতে দেখেছি বুড়ি ঘরের মধ্যে আধো অন্ধকার আধো আলোর মধ্যে বসে আছে, চুপ করে বসে আছে। কথা বড় কারো সঙ্গে বলতো না। কেউ বললেও তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। তার শেষ কালটায় আমি বুঝেছিলাম তার বেদনা, মর্মান্তিক বেদনা ছিল তার। নিজেরও তার বিশ্বাস ছিল সে ডাইনি। কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত। কাউকে দেখে চোখে ভালো লাগবে সে সভয়ে চোখ বন্ধ করত। দুই ক্ষেত্রেই তার শঙ্কা হতো। সে বুঝি তাকে খেয়ে ফেলবে, হয়তো বা ফেলেছে। বিষাক্ত তীরের মতো তার লোভ গিয়ে ওদের দেহের মধ্যে বিঁধে গিয়েছে। সমগ্র পৃথিবীতে তার আত্মীয় ছিল না, স্বজন ছিল না। রোগে যন্ত্রণায় দুঃখে সমগ্র জীবনটাই সে একা কাটিয়ে গেছে। ডাইনি স্বর্ণ একাই ছিল না, আরও ছিল, কিন্তু স্বর্ণের মতো অপবাদ কারোর ছিল না। সে এক বিস্ময়কর ঘটনা আমার চোখের ওপর ভাসছে। জীবনে ভুলতে পারবো না শৈশবের দেখা সে ছবি। ঘটনাটা বলি। আমাদের বাড়িতে ছিল আমাদের ওই এক গ্রামের ব্রাহ্মণ্য কন্যা। রান্নার কাজ করতেন। আমি তাকে বলতাম দাদার মা। তার ছোট ছেলেটিও তার সঙ্গে থাকতেন আমাদের ওই বাড়িতে। অবিনাশ দাদার ওপর ছেলেবেলায় আমার গভীর আসক্তি ছিল। তার গলা জড়িয়ে ধরে আঁকড়ে থাকতাম। স্কুলে যাবার সময় তিনি বিপন্ন হতেন। তিনিও আমাকে গভীর স্নেহ করতেন। একদিন খবর পেলাম অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে। প্রবল জ্বরে অবিনাশ দাদা অচেতন। দাদার মা তখন তার নিজের বাড়িতে থাকেন। আমাদের বাড়িতে আর কাজ করেন না। কাজ করে তার বড় মেয়ে সাতন দিদি। সাতন দিদি সকালে কাঁদতে কাঁদতে এলো। খবর পাঠানো হলো গোসাই বাবার কাছে। গোসাই বাবা ডাইনে ওঝা ছিলেন, মন্ত্র জানতেন। গোসাই বাবার সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়ি। উঠান তখন লোকারণ্য। স্বর্ণ ডাইনে খেয়েছে অবিনাশকে। গোসাই বাবা ঝাড়বেন। মেটে কোঠার অর্থাৎ মাটির দোতলায় অবিনাশ দাদা শুয়ে আছেন, চোখ বন্ধ, ডাকলে সাড়া নেই, প্রবল জ্বর। মাথার শিওরে দাদার মা বসে, ওপাশে বসে অবিনাশ দাদার দুই বোন। গোসাই বাবা ডাকলেন ভাগনা। গোসাই বাবাকে দাদার মা গোসাই দাদা বলে ডাকতেন। কোনো উত্তর দিলেন না অবিনাশ দা। অবিনাশ দাদা এবার ঘুরে শুলেন। মরো হাগরে গোসাই, আমি ছেলে মেয়ে, আমাকে কি বলিস তুই? তুই কন রে? চুপ করে রইলেন অবিনাশ দাদা। কন হ্যাই তু? বলবো না? বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো। বিড়বিড় করে মন্ত্র পড়েন গোসাই বাবা, আর মধ্য ফু দেন ছু ছু ছু। অবিনাশ পরিত্রাহী চিৎকার করে উঠলেন, বলছি বলছি বলছি, ও গোসাই আর মেরো না, বলছি আমি বলছি। বল তু কন? আমি স্বর্ণ ডাইনি।
তু কাহে ইধর, হ্যাঁ আমি একে খেয়েছি, সে খেলি, কাহে কাহে খেলি, কি করব? আমার ঘরের সামনে দিয়ে বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না, আমি আম না খেয়ে না পেয়ে ওকেই খেলাম। কাহে তু মাংলি না, কাহে কাহে বললি না আমাকে একটা আম দাও? কি করে বলবো, একে লোভের কথা, তার উপরে আমি মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারলাম না। হ্যাঁ তব এবার তু যা, ভাগ। না, তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। আদেশের সুরে গোসাই বাবা বললেন, যা তু, আমি বলছে। না, বিদ্রোহ ঘোষণা করলে স্বর্ণ ডায়েরি। না। আচ্ছা এ দিদি, আন সর্ষে। সর্ষে এলো, হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড় বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠলেন অবিনাশ দাদা, বাবারে মারে, ওরে মেরে ফেললো রে, ওরে বাবারে। গোসাই বাবা আবার মারলেন সর্ষের ছিটে। যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না। যাবি? হ্যাঁ যাব। সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠলেন, যেতে পারছিস না? পারছিস না, চালাকি লাগাইছিস, হ্যাঁ? হাত তুললেন গোসাই বাবা, মারবেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করলেন আবার, না না, যাব, যাচ্ছি। ঠিক যাবি? হ্যাঁ যাব। তবে এক কাম কর, ঘরের বাহারে একঠো কলসি মে পানি আছে, দাঁত সে উঠাকে লে যা, নেহি তো। তাই তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালেন। দাদার মা ধরতে গেলেন, গোসাই বাবা বললেন না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলেন, চোখে বিহুল দৃষ্টি। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল, সেটার কানা দাঁতে করে কামড়ে তুলে নিলেন। দাঁতে ধরে নেমে গেলেন সিঁড়ি বেয়ে, উঠানে নামলেন। বাইরের দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল। তিনি নিজেও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটির ওপরে। দু হাতে সপাটে ধরলেন গোসাই বাবা। কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল। আমার শিশু চিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বিদ্ধ হয়ে গেল। স্বর্ণ সে দফা মার খেয়েছিল, এ কথা বলাই বাহুল্য। অনেকদিন পরে, তখন আমার বয়স 13-14 বৎসর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলো। পান তরকারি নিয়ে আসতো। শুনলাম ফুল্ল রাততলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে। মা তাকে বলতেন ঠাকুরজি, ওইটুকু তুই সে কৃতার্থ। স্বর্ণ আসতো এরপর আমাদের বাড়ি। আমার ভয় চলে গেছে। স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেতাম, দেখতাম দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে, আকাশের দিকে চেয়ে, অথবা আধো অন্ধকার দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে। নিঃসঙ্গ পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ। কখনো কথা বলতে সাহস হতো না। কি জানি, স্বর্ণ যদি সেই ডাইনি মন্ত্র স্পষ্ট অক্ষরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিয়ে বলে, তোকে দিলাম, তবে আমি ডাইনি হয়ে যাব, আর স্বর্ণ পাবে জীবন থেকে চিরমুক্তি। কথাটা আমাকে বলেছিলেন আমার পিসিমা। আতঙ্কে একরত্রি ঘুম হয়নি। মাকে বলতে তিনি হেসে বললেন, জানি না বাবা সত্যি মিথ্যে কি, তবে ও তোমার অমন অনিষ্ট করবে কেন? স্বর্ণ আমাকে ভালোবাসে, তোমাদেরও ভালোবাসে। তাছাড়া কই, অবিনাশের ওই ঘটনার পর আর তো স্বর্ণকে দিয়ে কারোর অনিষ্ট হয়নি।